যে সকল রিস্ক আছে সেটা হচ্ছে মহামারী, চুরি হওয়ার সম্ভাবনা আছে, খাদ্যমূল্যের ঊর্ধ্বগতি, আর হচ্ছে যে রেগুলার ট্রিটমেন্টের যে অভাব। ঠিক আছে, আর রিস্কগুলো আমি যেভাবে মোকাবেলা করব এটা হচ্ছে প্রয়োজনীয় নিবারণমূলক ব্যবস্থা গ্রহণ, আর যথোপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চয়তা করা, আর প্রয়োজনে খাদ্য প্রতি সেটের জন্য খাদ্য আগে থেকে সংগ্রহ করা, আর রেগুলার ভ্যাকসিন মেডিসিন যেগুলো প্রয়োজন ওইগুলা যথাযথভাবে সরবরাহ করা। ধন্যবাদ, এই ছিল আমার প্রজেক্ট। অসংখ্য ধন্যবাদ, ঠিক সময়ের মধ্যে শেষ করা। এবার আমাদের প্রশ্নের পালা, কোয়েশ্চেনস কমেন্টস, বলো বাড়ি। এটাও ঠিক ডেরির মতো একটু কঠিন আছে আজকাল, বিশেষ করে যে বার্ড ফ্লু। তারপরে আমি প্রথম থেকে বলি, সেটা হলো যে আপনার এখানে বাচ্চা কত করে ধরছেন দাম? না, এখন তো আজকের রেটও তো হলো 52 টাকা, 136 কেন ধরতেছেন? এটা 60-এর উপরে তো উঠতেছে না। এই একটা জিনিস দেখার দরকার আছে। বাচ্চার দাম তো 136 টাকা ধরি নাই, বাচ্চার দামটা এখানে দেখানো হয় নাই। বাচ্চার দাম ধরা হয়েছে 35 টাকা করে। এখন 35 নাই, আবার এটা 25 হয়, কখনো 50 হয়। আমি একটা এভারেজ রেট ধরছি। এখন অনেক দিন থেকেই 52 থেকে 60-এর মধ্যে আছে। আজকেও কাজী এবং কোয়ালিটির বাচ্চার দাম হলো, আজকের রেট হলো 52 টাকা। এটা একটা, কেন ওইটা দিলেই আপনার এটা সিনারিও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর একটা হলো যে ওই ফিড, এখানেও ওই ডেয়ারির মতো ফিডের দামও খুব বেশি। আর ভ্যাকসিনটা কোনো অসুবিধা নেই, আপনার ওয়ার্কার দিয়ে আপনি ভ্যাকসিনটা চালাতে পারেন, এবং যদি শেখায় দেন, একটু ট্রেনিং দেন, ওটা দিতে পারবে। একদিনের বাচ্চা সংগ্রহ করা সবচেয়ে আসল বিষয় আর কি। যদি এটা সঠিকভাবে সংগ্রহ করা না যায় তাহলে বিরাট মেসাগার হয়ে যায়। কারণ আমরা স্যার 98-99 সময় প্রচুর গ্রামীণ মুরগি পল্লী করছিলাম স্যার। একেবারে ঘরে 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 সব পোলট্রি ফার্ম শুরু করে দিল। দেখা গেলো যে এখানে যে লোভটা আসে, যে 35 দিন পরে এত টাকা আসে, সেই এখানে একটা কতগুলি প্রসেস আছে, কতদিন গ্যাপ দিতে হবে, তারপরে ওটা পরিষ্কার করতে হবে, ওখানে হাইজেনিক ওয়েতে যেতে হবে, এগুলি মেনটেন করে না। তখন আবার 2-3 বার এটা উঠার পরে একটা বিরাট মেসাগার হয়। আরেকটা হলো ইন্ডিয়া থেকে অনেক মুরগির বাচ্চা আমাদের এখানে আসে, যেটা খুবই খারাপ কোয়ালিটির বাচ্চা হয়। সেটা যদি সেগুলি যদি পালন করানো হয় তাহলে এটাও এখানে এটার একটা না হলে স্যার এমনি পোলট্রি ফার্ম এখনও চলছে, যেগুলো আমাদের ভালো চলছে, যদি ভালোভাবে আমরা মেনটেন করতে পারি। যে আমি একটু এটাতে নেগেটিভভাবে বলতে চাই, সেটা হচ্ছে ব্রয়লার পালন এটা সোশ্যাল বিজনেসের জন্য তেমন বেশি অ্যাট্রাকটিভ কেন হবে, আমি একটা প্রথম প্রশ্ন করছি যে পসিবলি উই ক্যান থিঙ্ক অফ লিটল ডিফারেন্ট। সেটা হচ্ছে আমরা ব্রয়লার না করে লোকাল বার্ডের কথা চিন্তা করি না, কারণ লোকাল চিক ব্রয়লার করতে গেলে আমার ইলেকট্রিসিটির একটা সাস্টেইন সাপ্লাই অফ ইলেকট্রিসিটি দরকার আছে। কারণ যারা প্রফিট করে তারা ইলেকট্রিসিটি কোম্পানির সাথে একটা যোগসহযোগ করে ওখানে বিলটা কম দিয়ে প্রফিট করতে চেষ্টা করে। আমি ব্রয়লার যেগুলো খাচ্ছে, অনেকে ব্রয়লারের মধ্যে মনে করে যে অনেক বেশি কেমিক্যালস আছে, আমাদের ফিডের মধ্যে অনেক বেশি হরমোন ইউজ করছি। কাজেই আমরা যদি এগুলোর থেকে বরঞ্চ একটু নতুন কিছু করতে পারতাম, যে লোকাল বার্ডস উইথ ইমপ্রুভ ডায়েট এবং বেটার ট্রিটমেন্ট, এটা করতে পারলে বোধহয় বেশি ভালো হতো। আচ্ছা, একটা পয়েন্ট এখানে শুধু উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে ওনারা যে সাইকেল ধরছে 7টা থেকে 8টা এবং 35 দিন একটা সাইকেল, 35 দিন একটা সাইকেল হইলে খরচ বেশি হয়ে যাবে, এটা 30-এ সীমাবদ্ধ রাখতে হবে বাড়ি যেটা বলছে। আর একটা সাইকেল থেকে আরেকটা সাইকেল করার সময় মাঝে একটা গ্যাপ দিতে হয় মিনিমাম 10 ডেজের, ওইটাকে আবার করার জন্য যে আগে যে সেইটা ওইভাবে ধরলে কোনোভাবে 7টার বেশি সাইকেল করতে পারবে না। ব্রয়লারের দাম বেশি হলে আর এটা হলে দামটা একটু ওই ক্যালকুলেশনটা একটু অন্যরকম হবে। আর কোনো প্রশ্ন? তার জবাব দিও। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন ছিল যে বাচ্চা সংগ্রহ বর্তমানে এটা খুবই সহজ বিষয়। বাজারে সিপি, কাজী, নারিশ অনেক রকমের বাচ্চা আছে, এবং এদের যে ডিলাররা আছে তারা সবসময় বাচ্চা দেওয়ার জন্য উদগ্রীব থাকে, কারটা ছেড়ে কারটা নিব, এটা হচ্ছে এটার অবস্থা। আর বাচ্চার কোয়ালিটি আমরা আসলে ইন্ডিয়ান বাচ্চা না, আমরা যে বাংলাদেশে যে প্রচলিত ব্র্যান্ডগুলো আছে যেগুলা আমরা বিভিন্ন খামারে ব্যবহার করতেছি, যাদেরকে আমরা ওষুধ দিচ্ছি, ওইগুলো আমরা ব্যবহার করি যেগুলো প্রমাণিত যে এইগুলো ভালো। আর পরে বলছিল যে ব্রয়লার কেন, লোকাল আমাদের যে দেশি মুরগি আছে এটা নয় কেন। দেশি মুরগির যে সমস্যাটা এটা হচ্ছে বাচ্চা সংগ্রহ করা, আপনি কতটা বাচ্চা সংগ্রহ করতে পারবেন, এটা একটা সমস্যা। আর আপনি যদি বেশ কয়েকদিনের বাজার থেকে যদি বাচ্চা কিনেন, তো এটা এক একটার এক এক ধরনের রোগ থাকে, কোনটার মধ্যে কোন রোগ আছে, আপনি কোনটার কোন ওষুধ ব্যবহার করবেন, এটা একটা বিশাল সমস্যা, যে কারণে দেশিটা করা হয় না। আর
পরে হচ্ছে যে গ্যাপের যে বিষয়টা বলছে, আমি নর্মালি ধরছি 7টা সাইকেল করতে পারবো, কিন্তু বাস্তবে 12টাই করা সম্ভব। কারণ হচ্ছে আমার প্লেনের মধ্যে আছে আমার 2টা ঘর থাকবে, একটা ঘরের থেকে আরেকটার দূরত্ব প্রায় 100 মিটার। তো সিস্টেমটা হচ্ছে যে প্রথম একটা ঘরে উঠবে, এই ঘরটা একটু ছোটো তুলনামূলকভাবে, ওইটার মধ্যে একদিনের বাচ্চা উঠবে, ওইখানে থাকবে 10 দিন। 10 দিন থাকার পরে এইখান থেকে চলে আসবে বড় ঘরে। তো আমার বাকি দিনগুলোতে কিন্তু ওই ঘরটা খালি আছে, 20 দিন খালি 20 দিন খালি থাকতেছে। আমি যদি 30 দিনেও বাচ্চা বিক্রি করি, 20 দিন এই ক্ষেত্রে খালি যাচ্ছে। তো এইভাবে তারপরেও অনেক সময় বাচ্চা পাওয়া যায় না, মহামারী আছে, অনেক সময় বাচ্চার প্রাইস অনেক বেশি থাকে, এই সব মিলে আমি 7টা সাইকেল ধরছি আর কি। তারপরেও ইচ্ছে করলে 12টাই করা সম্ভব, আমি 2টা ঘরের মাধ্যমে আর কি। ধন্যবাদ। খুব ভালো প্রেজেন্টেশন, থ্যাংক ইউ। এবার আমরা নেক্সটটাতে যাই। নেক্সটটাও এটাও একটা পোলট্রি ফার্মের প্রজেক্ট, সিরাজ পোলট্রি ফার্ম, নবীন উদ্যোক্তা প্রজেক্ট। আনোয়ার হোসেন প্রেজেন্ট করবেন, এটাও গ্রামীণ কল্যাণের সাপোর্টে। আমার নাম হচ্ছে আনোয়ার হোসেন, আমার পরিচয় হচ্ছে গ্রাম বাগতা, উপজেলা ফুলবাড়িয়া, জেলা ময়মনসিংহ। আর আমার মা একজন গ্রামীণ ব্যাংকের সদস্য। তবে আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অনার্স শেষ করেছি। তারপর আমি এবং আমার বাবা প্রায় 10 বছর যাবৎ ব্রয়লার ফার্ম করে আসছি। আমার সেখানে 1000 থেকে 1500 মুরগি পালন করা হয় ব্রয়লার ফার্মে। তারপর নেক্সট ডিসক্রিপশন। প্রজেক্টের বর্ণনা হচ্ছে, আমার প্রজেক্টের অবস্থান হচ্ছে বাগদা, আমার গ্রামে বাড়ির কাছে, তারপর ফুলবাড়ি ময়মনসিংহে। আর প্রজেক্টের টোটাল যে বিনিয়োগটা লাগবে 9,24,000 টাকা। তো এখানে আমার নিজস্ব টাকা আছে 3 লক্ষ টাকা, আর 6 লক্ষ টাকা আমি গ্রামীণ কল্যাণের কাছে চাচ্ছি। আর যে 24,000 টাকা আছে, এটা আমার পূর্বে কিছু স্থাপনা আছে, ওইখান থেকে আমি পেয়ে যাব আর কি। তারপর আমার প্রজেক্টের উদ্দেশ্য হচ্ছে যে আমার নিজের অর্থনৈতিক স্বাবলম্বী অর্জন এবং অন্যান্য ব্যক্তিদেরকে এখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়া। তারপর আমিষের ঘাটতি পূরণ করা, এবং এখানে যে বর্জ্য তৈরি হবে মুরগির মলমূত্র, এগুলোর দ্বারা আমি বায়োগ্যাস প্ল্যান্ট বসাতে পারবো। সেখান থেকে আমি যে জ্বালানি শক্তি পাবো, সেখান থেকে আমি বাতি, মানে লাইট, ফ্যান, এগুলো আমি এই বাতি জ্বালাতে পারবো। তারপরে রান্নার কাজে ব্যবহার করতে পারবো বিভিন্নভাবে। তারপরে তো প্রজেক্টে যে খরচগুলো লাগবে, প্রথম যে শুরু করতে যে 1000 মুরগির যে শেড গড় তৈরি করতে হবে, তো তার জন্য 2,90,000 টাকা লাগবে। তারপরে কিছু জিনিসপত্র, যেমন মুরগির খাঁচা, মুরগি রাখার জন্য, ডিম পাড়া মুরগি রাখার জন্য খাঁচা এবং অন্যান্য জিনিসপত্র 1 লক্ষ টাকা। তারপরে এছাড়া আরও যে আসবাবপত্র লাগবে, এখানে 44,500 টাকা। তারপরে বাচ্চা কিনতে হবে, এবং এই মুরগির উৎপাদন পর্যন্ত আর ডিম দেওয়ার পূর্ব পর্যন্ত যেতে যে 5 মাস সময় লাগবে, এর সময়কালে ওই খাদ্যের দাম এবং মুরগির বাচ্চা ক্রয়ের যে টাকা, তা মোট হচ্ছে 3,89,340 টাকা। তারপর আরও আদার্স এবং ওয়ার্কিং ক্যাপিটাল থাকবে 1 লক্ষ টাকা। টোটাল হচ্ছে 9,23,840 টাকা। নেক্সট। তারপর হচ্ছে আমার এখানে প্রজেক্টটা হচ্ছে প্রতি 18 মাসে একটা সাইকেল হবে। কারণ হচ্ছে যে মুরগি বাচ্চা ওঠানোর পরে 5 মাস পরে এগুলা ডিম দেওয়া শুরু করে, পরবর্তী 13 মাস পর্যন্ত এই মুরগিগুলা ডিম দিবে। অর্থাৎ 18 মাস সেটা একবার মুরগিগুলো ওঠালে 18 মাস পর্যন্ত থাকবে আর কি। আর এখানে 18 মাসে আমার ইনকাম হবে ডিম বিক্রি, এবং উৎপাদন শেষে এই মুরগিগুলা মাংস হিসেবে বিক্রি করা হয় বাজারে, এবং এখানকার যে বর্জ্য বিক্রি করা হয় বিভিন্ন যে ফিশারির যারা মাছ
উৎপাদন করে তারা কিনে নিয়ে যায়, তারপরে কৃষকরাও খেতে দেওয়ার জন্য কিনে নিয়ে যায়, এবং বিভিন্নভাবে এই যে টোটাল আয়টা হবে 25 লক্ষ টাকা প্রথম সাইকেলে আর কি। তো এখান থেকে 25,50,000 টাকা। তারপর এখান থেকে খরচ হবে আমার 17,43,600 টাকা। তারপর এটা বাদ দিলে ওই 25,50,000 টাকা থেকে 17,43,000 বাদ দিলে 8,06,400 টাকা। এছাড়া আমার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যেটা আছে, যে শ্রমিকের বেতন, তারপর আদার্স আরও খরচ আছে, সব কিছু মিলে আমার বাদ দিলে 8,06,400 টাকা থেকে বাদ দিলে আমার নিট লাভ যেটা থাকবে মুনাফা 5,77,400 টাকা। এবার পরবর্তী আমি যেহেতু এখানে লাভ থাকবে, সেহেতু আমি পরের বছর আবার এটারে বাড়াইতে পারবো, বাচ্চা বাড়ায় আবার উঠাইতে পারবো, তার জন্য আমার লাভের পরিমাণও বেড়ে যাবে। তাই সবশেষে আমার তৃতীয় সাইকেলে গিয়ে 8,77,060 টাকার মতো লাভ হবে। তারপরের বছর আবার আমি এই লাভ থেকে আবার বাড়াতে পারবো, প্রায় 1,500 মুরগির শেডে আমি উন্নীত করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমার লাভের পরিমাণটা বেড়ে যাবে 13,31,740 টাকার মতো, সব খরচ বাদ দিয়ে চলে আসতে হবে। তারপর ক্যাশ ফ্লোতে যে আমি জিরো ইয়ারে যে আমি খরচটা করব, এখানে আমি উৎপাদন পাচ্ছি না, কারণ তাই আমার এখানে প্রফিটটা থাকবে না। খরচ শেষে আমার ব্যালেন্স মাত্র 8,000 টাকার মতো থাকতে পারে। তারপর আমার 1 বছর অর্থাৎ 5 মাস পরে যে উৎপাদনটা শুরু হবে, অর্থাৎ পরবর্তী 13 মাসের আর কি, তো সেখানে আমার টোটাল খরচ বাদ দিয়ে 3,35,400 টাকা থাকবে। তার পরবর্তী যে দ্বিতীয় যে হবে সাইকেলটা হবে, সেখানে 10,12,460 টাকা লাভ হতে পারে। তৃতীয় সাইকেলে 20,38,720 টাকা লাভ হতে পারে। ঠিক আছে, তো আমি 1,000 এটা থাকুক এবার। ঠিক আছে, এটা আর বলা হয়ে গেছে। থ্যাংক ইউ। এবার আমরা প্রশ্ন উত্তরে যাই। নতুন কোনো প্রশ্ন থাকলে বলো। ব্রয়লার ফার্মের নেচার সম্পূর্ণ ভিন্ন। তো লেয়ার ফার্মের বায়োসিকিউরিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ এটা 1.5 বছরের কোর্স, উনি ঠিকই বলেছেন। তো গত 4 বছরের যে এক্সপেরিয়েন্স আমাদের, বাংলাদেশের বড় বড় যারা প্যারেন্টস ফার্মার যারা আছেন, খুব রিনাউন, তাদের ফার্মও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে কোনো না কোনোভাবে বার্ড ফ্লু দ্বারা। সো বায়োসিকিউরিটির বিষয়টা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বায়োসিকিউরিটির বিষয়ে খুব একটা বর্ণনা এখানে পেলাম না, তার ফলে তার রিস্কটা থেকেই যায়। আর লেয়ার একবার যদি সমস্যা হয়, তাহলে তার পুরো ইনভেস্টমেন্টটাই নষ্ট হয়ে যাবে। ব্রয়লারে লাভ আছে যে ব্রয়লারে একটা ব্যাচ নষ্ট হলেও সেটা মাত্র 30 দিন পরে আবার বাচ্চা তোলা যায়, আর এটা 6 মাস পরে ডিম দিবে, 24 সপ্তাহ ধরা হয়। তো ডিম দিতে দিতে 28 সপ্তাহ টপ্তাহ আসে। তো এইরকম সময়ে মুরগি যখন ঠিক ডিমটা দিতে শুরু করবে, তখনই সমস্যাগুলো শুরু হয় এবং অনেকগুলি কারণ থাকে। এই অ্যানালিসিসগুলো বোধহয় আসলে একটু সুবিধা হতো, কারণ লেয়ারের রিস্ক অনেক বেশি। দেখি আর কোনো প্রশ্ন বলো। সই স্যার, এখানে ওই চিক্সের দাম একবার ধরা হয়েছে কস্ট অফ প্রজেক্টে 3,89,340 টাকা। এরপরে ইয়ার ওয়াইজ ইনকাম দেখানো আছে 25 লাখ, 29 লাখ, 34 লাখ। তো আসলে কি উনি একবারই কিনবেন? আর যদি একবার কিনেন তো 3,89,000 টাকার ইনভেস্টমেন্ট থেকে এরকম ইয়ারলি 25 লাখ টাকা সেল হবে কিনা, এটা একটা বিষয় স্যার। নেই, এগুলো জবাব দেবে কেন? আছে, এখানে আছে নাজমুল। এটা কি ফিজিবল আসলে? কারণ একটা পোলট্রি ফার্মে যে পরিমাণ ওয়াস্টেজ ক্রিয়েট করে, সেটা দিয়ে কি একটা বায়োগ্যাস প্ল্যান্ট পরিচালনা করার মতো সাফিসিয়েন্ট ওয়াস্টেজ ক্রিয়েট করে? বায়োগ্যাস করাটা পোলট্রি লিটার দিয়ে খুব সহজ, 200 বার থেকেও করা যায়, স্মল আকারে করা যায়। এবং এই বায়োগ্যাস থেকে আমরা গ্যাস হিসেবে ব্যবহার করতে পারি। এছাড়া এখান থেকে ইলেকট্রিসিটি এবং লাইটিংয়ের জন্য পেট্রোম্যাক জ্বালতে পারি, ইলেকট্রিসিটি উৎপাদন করতে পারি, সব কিছু করা যায়। আরেকটা হলো সবচেয়ে হইলো যে ইম্পর্টেন্ট হইলো অর্গানিক ফার্টিলাইজারটা আমরা এখন এটা অ্যাওয়ারনেস নাই আমাদের মধ্যেই। এটা খুব ভালো একটা
ফার্টিলাইজার, কিন্তু অ্যাওয়ারনেসের অভাবে এটা অনেক জায়গায় এটা নষ্ট হয়ে যাইতেছে। এখান থেকে খুব আমরা এমনি বাজারে যদি যাই এক কেজি সার আর কি অর্গানিক ফার্টিলাইজার প্রায় 13 থেকে 14 টাকা বিক্রি হয় বাজারে শুকনাটা। তো সেটাও সেখান থেকেও ভালো প্রফিট আসে আর কি। তো এটা থেকে টাকা রিটার্ন আসবে। জি, থ্যাংক ইউ। বলো বাড়ি। কিছুতেই সম্ভব না। আর বায়োসিকিউরিটির কথা যেটা বলছে সেটা তো বাংলাদেশের জন্য এখন খুব জরুরি। অধিকাংশ পোলট্রি কিন্তু একদম বসে গেছে, কাজেই সাবধানতা অবলম্বন করতে হবে এবং ছোট আকারে করুক। এত টাকা ইনভলভ করে ওই 25 লাখ টাকা কিছুতেই কোনোদিনও সম্ভব হবে না। এটার ওইভাবে কস্টিংটা আমার মনে হয় সংশোধন করা খুব জরুরি। সালিহা। পাশে জায়গা আছে, নিজস্ব জায়গার কথা, কিন্তু এখানে উনি বলছেন যে এলাকার জায়গা, এটা কি ভাড়া করার জায়গা নেবেন? একটা প্রশ্ন। আর হলো বাড়াবেন যে 2000 থেকে প্রতি বছর বাড়বে, ওই হিসেবে ইনকামও দেখাচ্ছে না। 2000 মুরগি থেকে উনি কত বাড়াবেন, কত জায়গার দরকার, আবার যে ইনভেস্টমেন্টের দরকার আছে কিনা, এগুলি ক্লিয়ার হয়নি জিনিসটা। আর এবার জবাব দাও তাহলে। কোথায় সিরাজ? হ্যাঁ, জৈবিক নিরাপত্তার বিষয়টা খুবই জরুরি। তো আমরা প্রায় 10 বছর যাবৎ ব্রয়লার পালন করে আসছি এবং আমাদের কাছে, আমাদের বাড়ির কাছে ওই উপজেলার যে আছে, ওই এগ্রিকালচার কিংবা পোল্ট্রি অফিসার আছে, ডাক্তার আছে, তাদের সাথে যোগাযোগ আছে। এবং আর আমাদের এলাকায় আরও অনেক মোটামুটি অনেকগুলো লেয়ার ফার্ম আছে যেগুলো আমরা দেখেছি এবং ওগুলো সম্পর্কে অভিজ্ঞতা আছে। এবং কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের থানা সদরের খুবই কাছে, ময়মনসিংহ শহরে। তো সেদিক থেকে জৈবিক নিরাপত্তাটা আমি আশা করি যে দিতে পারবো ভালোভাবেই। আর প্রতি বছর পরপর বাড়ানো যাবে, কারণ আমি 1000 মুরগি থেকে পরবর্তীতে আরও যদি 500 মুরগির সেট আমি করতে পারি, এটা করা সম্ভব। আমার জায়গা আছে, কারণ নিজস্ব জায়গা আছে আমার। যে জায়গাটা ফার্মটা আমার হবে সেটা আমার পৈতৃক সম্পত্তি আর কি, নিজস্ব জায়গা। ঠিক আছে। আর যেটা বায়োগ্যাসের কথা বলছেন, আসলে ওনার উত্তর চলে আসছে। আসলে ওইটা ছোট আকারেও করা যায়, বড় আকারেও করা যায়। আচ্ছা, ও মুরগির বাচ্চার দাম আসলে উঠানামা করে বাজার। তবে কিছুদিন আগেও বাজার ছিল প্রতি একদিনের বাচ্চা 77 টাকা করে। ঠিক আছে। তার জন্য 1000 মুরগি যদি আমি ডিম পাড়া পর্যন্ত যেতে যাই, তাহলে 1100 বাচ্চা কিনতে হবে, কারণ 100 বাচ্চা ঝুঁকির জন্য রাখতে হবে। এখানে স্যার আর একটা পয়েন্ট আছে যে স্যার ওই চিক্সের দাম 3 লাখ ছাড়াও কস্ট শিটে ওই কস্ট অফ গুডস সোল্ড মানে 25 লাখ আয় করতে গিয়ে 17-18 লাখ টাকা সে এক্সপেন্ডিচার দেখাইছে। কাজে ওখানে ইনকামের এগেনস্টে কস্টটা সেট আপ ঠিক আছে, তবে 25 লাখ মেবি এটাই রিভাইজ করে হয়তো কিছু কম করতে পারে দামটা। তার মধ্যে ধরেছেন 10% প্রসেস লস, মানে 12 মাসের। তা 360 ডেজ যদি হয়, তা আমরা ওখানে 3,20,000 ডিম পাবো। তো এটার দাম কত? 8 টাকা করে বিক্রি করলেও, হ্যাঁ না, উনি 10% মাইনাস করে দিয়েছে, আমি সেটা হিসাব করে দেখ। এটা স্যার প্রবলেমটা হচ্ছে আমার কাছে যেটা অ্যাট এ গ্ল্যান্স, সেটা হচ্ছে 9 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট এবং ফার্স্ট ইয়ারে নেট প্রফিট হচ্ছে 8 লাখ টাকা, সেকেন্ড ইয়ার 5 লাখ টাকা, সেকেন্ড ইয়ারে হচ্ছে 9 লক্ষ টাকা এবং থার্ড ইয়ারে হচ্ছে 13 লাখ টাকা। এটা বিজনেস মডেল আমি তো অনেকগুলো বিজনেসের সাথে সরাসরি ডিরেক্টলি ইনডিরেক্টলি জড়িত, মানে 1 বছরে পে ব্যাক ইটস এ রিয়েলি মানে অপটিমিস্টিক একটা প্রজেকশন। তো আমার মনে হয় এটা রিভাইজ করা খুব দরকার, বিশেষ করে ফিনান্সিয়ালটা। থ্যাংক ইউ। আমরা এখানেই থামি, এটা গ্রুপ সেশনে আবার আরো বিস্তারিত আলোচনা হবে। এবার আরেকটা প্রজেক্ট আছে, ওটা একটু আলোচনা করে ফেলি। এটা একটা শর্ট গেস্ট প্রেজেন্টেশন puno.com। আপনাদের 3 মিনিট আছে। এখানে সিইও হলেন সৈয়দা গুলরু হাসান আর ডিরেক্টর হলেন রফিকুল ইসলাম রাউলি। ওনারা ইন্ডিপেন্ডেন্টলি একটা সোশ্যাল বিজনেস করছেন, ইনভেস্টমেন্ট আছে, ওনারা একটু শেয়ার করবেন। সোশ্যাল বিজনেস কনসেপ্টের
কনসেপ্টগুলো আরও শার্পেন করতে পারতাম এখান থেকে, বাট আমি আমাদের থেকে যতটুকু দাঁড়িয়েছি একটু এক্সপ্লেন করি। এই কনসেপ্টটা শুরু হয়েছে কিন্তু আমাদের সকলের বাসা থেকেই কনসেপ্ট শুরু হয়েছে। আমাদের প্রত্যেকের বাসায় কিন্তু আমরা প্রচুর পরিমাণে যারা অ্যাফ্লুয়েন্ট সোসাইটিতে আমরা কিন্তু প্রচুর দামি জিনিসপত্র কিনি, জামা কাপড় কিনি, এবং যেটা একবার দুবার ব্যবহার করে আমরা রেখে দিই, এবং অনেক সময় আমরা বিভিন্ন অকেশনে গিফট পাই, গিফটগুলো অনেক সময় পছন্দ হয় না বলে রেখে দিই, আমরা রেখে দিই। এতে করে জিনিসগুলো আমাদের বাসায় কিন্তু পড়ে থাকে, এবং হিউজ পরিমাণ একটা টাকা আমরা ইকোনমি থেকে বের করে নিয়ে স্টাক করে রাখি। আমরা এটাকে প্রথমত আইডেন্টিফাই করে দিস ইজ ওয়ান সোশ্যাল প্রবলেম দ্যাট উই হ্যাভ টু রিজলভ। তো আমরা পুনে থেকে যেটা করি, আমরা উই স্টার্টেড এ ওয়েব পোর্টাল যেখানে এই স্বল্প এবং অব্যবহৃত জিনিসগুলোকে আমরা বিক্রির ব্যবস্থা করে দিই। এবং বিক্রির ব্যবস্থা কাদেরকে করছি? যারা এটাকে অল্প দামে অথবা রিলেটিভলি কম দামে যারা কিনতে পারবেন। এই হলো টোটাল সাইকেলটার মধ্যে বিক্রির প্রসেস, যেহেতু এটা ওয়েবে, আমাদের যারা টার্গেটেড যারা বায়ার তারা কিন্তু অনেকটা ওয়েবে পরিচিত না। এই জন্য আমরা আরেকটা লেয়ার তৈরি করেছি যেখানে আমরা ইয়াং উইমেন যারা হয়তো ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ালেখা করেছে তাদেরকে আমরা অ্যান্ড্রয়েড ট্যাব দিয়ে মার্কেটিং এবং একটা টেকনোলজি দিয়ে তাদের ট্রেন করব। তারা তাদের সাইকেলে এইগুলোকে তারা দেখিয়ে জিনিসটা সেল করবে, এবং ওখান থেকে তারা একটা প্রফিটের অংশ নিয়ে দে উইল আর্ন দেয়ার লিভিং। আমরা যখন এই কাজগুলো যখন আমরা করছি, আমাদের টার্গেটগুলো ছিল যে আমরা একটা যেসব টাকাগুলো লকড হয়ে আসছে আমাদের ক্লজেটের মধ্যে, টু ব্রিং দ্যাট মানি টু দ্য ইকোনমি অ্যান্ড এটা ভ্যালিসিটি অফ দ্য মানিটাকে বাড়ানোর জন্য। দ্বিতীয়ত, আমরা যখন এই প্রসেসে কিছু এন্টারপ্রেনার তৈরি করব যারা এটাকে সেল করবেন এবং এটাকে তারা নিজেদের লিভিংটা করবেন। থার্ড হলো যে আমরা যখন এইসব জিনিস তৈরি করি, আমরা নেচারকে ট্যাক্স করি, নেচার থেকে এক্সট্র্যাক্ট করে নিয়ে আসি, কিন্তু ফুল ব্যবহার করে না করার জন্য উই আর অলসো ডুইং ইনজাস্টিস টু দ্য নেচার, সো দ্যাট আমরা ম্যাক্সিমাম ইউজ করে আমরা নেচারকে যেন আমাদের তার রিটার্নটা দিতে পারি, যেন আমরা উই আর ইউজিং দিস। আপনি নেক্সট দিতে চাই একটু? হ্যাঁ, নেক্সট ক্লাস। এবং আমাদের এই প্ল্যাটফর্মটাকে ইউজ করে আমরা যেটা করছি যে আনলক আমরা করছি, আমরা মানি ভ্যালিসিটি বাড়াচ্ছি, আমি বললাম। আমরা ফ্রিল্যান্স এন্টারপ্রেনার ক্রিয়েট করছি এবং আমরা লো ট্যাগ ভ্যালু অফার করছি। নেক্সট, এবং আমরা লোকালি আমরা উই আর ক্রিয়েটিং লয়ালিটি টু আওয়ার এনভায়রনমেন্ট। নেক্সট, আমাদের পুনর সাথে যারা থাকছে তারা বেসিক্যালি they become socially, environmentally and economically conscious citizen of the country. So very brief, this is up to this. Thank you. কোনো প্রশ্ন? শহীদ স্যার, এই পুনো নামটা একটু ক্লারিফিকেশন দরকার। এটা সামথিং ভিয়েতনামি একটা ল্যাঙ্গুয়েজের মতো মনে হইতেছে। পুনো এসছে পুনরায় থেকে আসছে। দ্যাট ইজ ওয়েস্ট রিউজ। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো রিউজ, রিডিউস, রিসাইকেল। এবং আমাদের লোগোতে যেটা আছে নবায়নের ছোঁয়ায়, আমরা পুরনো জিনিসটাকে নবায়ন করে পুরনো আছে। আর কোনো প্রশ্ন? সরি না, এখানে কিন্তু আমাদের আরেকটা এসেন্স হলো, কিন্তু আমরা কিনে নেই না, এটা সেলার এটাকে দেয়, বিক্রি হওয়ার পরে পয়সা নেয়। সো এখানে ক্যাপিটাল রিকোয়ারমেন্ট কিন্তু আমাদের নাই। আপনারা কি ধরনের প্রোডাক্ট চিন্তা করছেন? এটা মোস্টলি উইমেন ওয়্যার এখন আছে, বাট আমরা কাজ করছি যে দেখলাম সঙ্গে সঙ্গে অনেক জিনিস চলে আসছে। উইমেন ওয়্যার আমরা প্ল্যান করেছিলাম, পরে দেখি যে স্পেশালি হ্যান্ড ব্যাগস, তারপরে বাচ্চাদের টয়েস, অনেক জিনিসই চলে আসছে। আমরা যেগুলোকে মনে করি যে ওয়েবের থ্রুতে সেল করা সম্ভব, ওগুলোকে আমরা অ্যাকসেপ্ট করছি। এবং আমরা যেটা করি, খুব কোয়ালিটি খুব ভালোভাবে চেক করি, যাতে যেহেতু আর অপর একজন কিনবেন পয়সা দিয়ে, সেখানে তো সে একটা ভ্যালুটা পান এটার জন্য। এই জন্য আমরা ইট ইজ ট্রুলি এ রেয়ারলি ইউজ, ইটস নট এ ডাম্পিং প্লেস। এখন তো চালু আছেন আপনারা? জি, চালু আসছে। আমরা ডেইলি কতটা এভারেজে কতটা আইটেম ট্রানজাকশন হয়? এটা উপরে আপ অ্যান্ড ডাউন হয় মাঝে মাঝে। এই পয়লা বৈশাখের সময় আমাদের বেশ ভালো ছিল, আবার এখন একটু আবার কমে গিয়েছে। এই জন্য আমরা নতুন চিন্তা করছি। কমেরটা কত, বেশিরটা কত বলেন? আমাদের এক সময় একটা দেখা গেল আমরা এক মাসে প্রায় অলমোস্ট 36-37,000 টাকা সেল করেছি। কোনো মাসে নেমে এসেছে আবার 6,000। আমি শুধু বলছি কতটা ট্রানজাকশন ভ্যালু চাচ্ছে না। কতটা আইটেম ট্রানজাক্ট হয়? নাম্বার আমাদের যে মাসে হাইয়েস্ট ছিল অ্যাপ্রক্সিমেট বায়ার ওভার অ্যারাউন্ড 17-18 বায়ার্স ছিল আর কি।
এটা খুব জাস্ট 3 মাস হয়েছে আমাদের বয়স সেটাই। আর কোনো প্রশ্ন বল। আমি জানতে চাচ্ছি যে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন bigtoy.com এখন এই .com এর সাথে আপনাদের পার্থক্যটা কি? আমাদের সোশ্যাল বিজনেস যে 7 প্যারামিটার্সগুলোর মধ্যে সবগুলো প্যারামিটার আমরা চেষ্টা করেছি এটাকে অ্যাডজাস্ট করার জন্য। এখানে bigtoy.com পার্সোনাল বেনিফিটের জন্য এখানে আমরা চাচ্ছি যে এই হোল বিজনেস প্রসেসের মধ্যে দিয়ে সোশ্যালি জিনিসগুলোকে অ্যাড্রেস করা, নতুন এন্টারপ্রেনার ক্রিয়েট করা, সো দ্যাট দে উইল বি মোর স্প্রেডেড অল ওভার দ্য কান্ট্রি এবং দে ক্যান আর্ন দেয়ার লিভিং। আর bigtoy.comটা কিন্তু পুরোপুরি একটা সেল পোর্টাল যেটা একদম পার্সোনাল বেনিফিটের জন্য। আর কোনো প্রশ্ন পারবে? তো মনে হয় যে সবসময় যে যারা আপনাদেরকে দিচ্ছে তারা যে সবসময় বিনিময়ে টাকা চাইবে সেটাও না, এটা অনেকটা সালভেশন আর্মি টার্মিতে যেভাবে দিয়ে দেয় ডোনেট করে দেয় সেরকমও অনেকটা ব্যাপার। আমরা দেশের বাইরে যেগুলো পেয়েছি কেউ আমাদের কাছে পয়সা ফেরত চায় না, সবাই বলছে ইটস ইয়োর্স, আমরা ওই টাকাটা তোমরা প্রজেক্ট করো। টাকাটা কি করেন আপনারা? যেটা আমরা বেসিক্যালি আমরা ওটাকে ইনভেস্ট করে এই এন্টারপ্রেনার তৈরি করার কাজে ব্যবহার করছি বেসিক্যালি। সো ইট ইজ টোটালি জেনারেটিং সাম ইনকাম টু দ্য আদার পিপল। থ্যাংক ইউ। শহীদ, আমাদের যেটা এক্সপিরিয়েন্স, আমরা অনেকগুলো কাপড় একত্র করলেও দেখা যাচ্ছে যারা কিনে এরা কিন্তু খুব একটা প্রাইস বলে না। তো এখন এটা ওয়েস্ট রিডিউস হবে, এনভায়রনমেন্টের জন্য ফ্রেন্ডলি, বাট আসলে এটা মার্কেটেবল কিনা স্যার এটা একটু চিন্তার বিষয়। লতিফ, এটা তো আইডিয়া ভালো, উদ্যোগও ভালো। বিজনেস ওয়াইজ লাভ ক্ষতি কিভাবে দেখতেছেন আপনার? সব আমরা ওনার যারা সেল করে তাদেরকে আমরা 70% দিয়ে দিই, তারা 30%-এর মধ্যে আমাদের অপারেটিং কস্ট অ্যান্ড এক্সপেনশন অফ দ্য বিজনেস ফর দ্য ইনকাম জেনারেশন। ঠিক আছে, থ্যাংক ইউ। সুন্দর। এবার আমরা এখানে সমাপ্ত করি, প্রেজেন্টেশন পার্ট শেষ হলো। এবার আমাদের ডিসকাশন, গ্রুপ ডিসকাশন হবে, এটা অ্যানাউন্সমেন্ট। আমাদের 5টা গ্রুপ হবে। ওই প্রথম 5টা প্রজেক্ট ডিসকাশন, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি আর গ্রুপ ই। এক্সপেন্ডিচারের মধ্যে অনেকগুলো খরচ নাই এবং সেগুলো আমাদের And finally, our recommendation is we need to improve these projects, and again they will come back in the next design lab. And this project, the project Bondhu, is Brigadier General Richard Mozammal Hossain. Here, he will just act as a project Bondhu for this particular projects. Questions, comments? দেখা যাচ্ছে এটার উপরে প্রশ্ন, একটা প্রশ্ন এর মধ্যে নিশ্চয় আলোচনা হয়েছে, এটাকে সোশ্যাল বিজনেসে রূপান্তরিত করার জন্য যা যা আটঘাট বাঁধতে হবে এগুলো নির্দিষ্ট করা। বর্তমানে একটা চালু প্রজেক্ট আছে, সেটাকে সোশ্যাল বিজনেস হিসেবে আমরা কিভাবে করলে মনে হবে যে এটা সেফ সোশ্যাল বিজনেস। এটা স্যার উঠছিল, সেখানে আমাদের প্রশ্নটা ডিরেক্ট করা হয়েছিল যে আপনারা এটা তো নর্মাল বিজনেস করছেন, why you are coming into the social business? So they know the principle, and যে প্রজেক্ট বন্ধু থাকবে বা আমরা যারা এটার পেছনে থাকবো তারা এটাকে নিশ্চিত করবো যে এটা সোশ্যাল বিজনেস ফর্মে যেতে হয়। এটার কি কোনো ফান্ডিং রিকোয়ারমেন্ট ছিল? না, জাস্ট রিপোর্টিং। কি কাজের জন্য? They have a plan, যে তারা 9টা করে সেন্টার প্রতি বছরে নতুন করে করবে এবং সেটার জন্য 1.1 মিলিয়ন টাকা লাগবে। সেন্টারটা কি কাজ করে? সেন্টারটা কাজ করে, সেখানে আপনার অডিও ভিজুয়াল ইকুইপমেন্টস আছে যেটা দিয়ে ডাক্তারের সাথে ডাইরেক্ট কমিউনিকেশন করে, প্লাস ওই যে টেস্ট ইকুইপমেন্টস গুলো আছে যেগুলো এক্সরে, নিজস্ব একটা ক্লিনিক থাকতে হবে তাদের। এনিওয়ে, আর কোনো প্রশ্ন এটার উপরে? টেলিমেডিসিন না, নেক্সট ওয়ান, নেক্সটে কি ছিল? আসসালামু আলাইকুম। আমাদের প্রজেক্টটা হচ্ছে ফাতেমা ডেয়ারি ফার্ম। এটা একটা নবীন উদ্যোক্তার প্রজেক্ট যেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমি 2 মিনিটের ভিতরে খুব সংক্ষেপে যেটা বলবো যে ডাজ দি প্রজেক্ট ক্লিয়ারলি স্টেট দি প্রাইমারি অবজেক্টিভ অ্যান্ড লিস্ট দ্য সাবসিডিয়ারি অবজেক্টিভস। আমরা বলেছি হ্যাঁ,
যে এই প্রজেক্টে যে অবজেক্টিভগুলি উনি দেখিয়েছেন সেটা পরিষ্কার করতে পেরেছেন এবং আমরা পরিষ্কারভাবে সেটা বুঝতে পেরেছি। ইজ দি প্রোডাক্ট সার্ভিস ওয়েল ডিফাইন্ড, সেখানেও আমরা এ ক্যাটাগরিতে রেখেছি, কারণ প্রোডাক্টগুলি কি হবে, আমার মিল্ক প্রোডাকশন হবে, বায়োগ্যাস প্লান্ট হবে, আমি ফার্টিলাইজার পাবো, অর্গানিক ফার্টিলাইজার পাবো, এবং এইগুলো খুব পরিষ্কার। এবং একটু হেল্প যদি লাগে তাহলে গ্রামীণ শক্তি আছে, তারা আরও প্রপারলি এ বিষয়ে হেল্প করতে পারবে, ফলে এটাও খুব ওয়েল ডিফাইন্ড। এরপরে 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে ডাজ দ্য বিজনেস প্ল্যান অ্যাপিয়ার্স টু বি অ্যাডিকুয়েট অ্যান্ড রিয়েলিস্টিক। এইখানে আমরা বলছি যে উদ্যোক্তা নবীন উদ্যোক্তা এবং তাকে একটু ছোট পরিসরে শুরু করলে তার এক্সপেরিয়েন্স, প্রফিট, নলেজ সবগুলি একসাথে বাড়বে। সুতরাং এখানে তাকে একটু স্মল স্কেলে সে যাতে শুরু করে এবং তার এক্সপেরিয়েন্সের সাথে সাথে প্রজেক্টটা আস্তে আস্তে বাড়তে পারে। ফলে এখানেও আমরা বলছি যে তার এটা বি ক্যাটাগরিতে রেখেছি, যে এই জিনিসগুলো যাতে বিবেচনায় আনতে যায়। ডাজ দ্য এন্টারপ্রেনিয়র লুক ডিপেন্ডেবল, আমরা বলেছি হ্যাঁ, তার যথেষ্ট উইল পাওয়ার আছে, তার পারিবারিক সাপোর্টও থাকবে, তার বাবা একজন ভেটেরিনারি ডাক্তার এবং তার ফ্যামিলির সবাই এটার সাথে থাকবে। ফলে সব কিছু মিলিয়ে এটা এই প্রজেক্টটা এন্টারপ্রেনিয়র ডিপেন্ডেবল বলেই মনে হয়েছে আমাদের কাছে। ডাজ দি প্রজেক্ট সাইজ লুক অ্যাপ্রোপ্রিয়েট, সেখানেও আমরা বিতে রেখেছি, কারণ আমরা একই কথা বলেছি যে কিছু রিস্ক ফ্যাক্টর আছে, সেগুলো ওনাকে বুঝতে হবে এবং এটা বোঝার পরে উনি একটু ছোট স্কেল থেকে শুরু করলে ওনার বুঝতে এবং সামনে এগিয়ে যেতে অনেক সুবিধা হবে। ডাজ দি ব্রেক ইভেন পয়েন্ট লুক অ্যাচিভেবল, এখানে আমরা বি রেখেছি এবং এখানে আমরা তাকে পরামর্শ দিয়েছি যেহেতু উনি রিভাইজ করবেন, ফলে ওই রিভিশনের সাথে সাথে ব্রেক ইভেন পয়েন্টটাও রিভিশন হয়ে যাবে। আর রিকমেন্ডেশন বলছি যে নিডস ইমপ্রুভমেন্টস, এটা ওই প্রজেক্ট সাইজের সাথে এগুলার একটু ইমপ্রুভমেন্ট দরকার হবে। থ্যাংক ইউ। সরি স্যার, এক মিনিট, এখানে প্রজেক্ট বন্ধু হিসাবে আছেন হচ্ছে মিস্টার সানুল বারি স্যার, আর আমাদের টিম লিডার হিসেবে ছিলেন পারভিন মাহমুদ ম্যাডাম। থ্যাংক ইউ। এবার প্রশ্ন, এটার উপর আর কোনো নতুন কমেন্টস অ্যাড করা বা প্রশ্ন করা, যে ফলাফল দিল নাই, এটাতে কোনো প্রশ্ন নাই, কাজে আমরা উই ক্যান মুভ অন টু নেক্সট ওয়ান। থ্যাংক ইউ জয়ন্ত। এবার আমরা নেক্সট থার্ড প্রজেক্টে যাই। ওই প্রিভিয়াস প্রজেক্টের প্রজেক্ট বন্ধু কি অ্যানাউন্স হয়েছে? ওই যে বললো বাড়ি। আচ্ছা আচ্ছা, ওকে। গ্রুপ সির হলো বাসা সোশ্যাল বিজনেস প্রজেক্ট, এটা হলো হানি প্রসেসিং। এখানে আমরা রিপোর্ট করবে প্রমিথিয়াস, আর প্রজেক্ট বন্ধু হলো মিস্টার ফরিদ। আমি গ্রেডিং শিট থেকে প্রথমে চলে যাচ্ছি। ফার্স্ট অফ অল, ডাজ দ্য প্রজেক্ট clearly state the primary objective and are the secondary objectives there? Yes, this got a grading of A. The product and service, the product here, honey, is very well defined. It also got a grade of A. As per the business plan, ekhane it got a grading of B. Particularly, there was a lot of discussion with regards to quality assurance. Adi Honey, the brand, has made its mark on the market, that there is no doubt. However, to penetrate the market, এটা যদি কোনো ট্যাগলাইন থাকে বা কোনো ওয়ান রেফারেন্স পয়েন্ট, যেরকম একজন বলছেন যে দুধের ক্ষেত্রে প্যাস্টুরাইজড মিল্ক, সো এরকম কোনো যদি সার্টিফিকেশন বডি থাকে, দেশে যদি না থাকে বিদেশ থেকে যদি আমরা এটা নিয়ে আসতে পারি, যে এই কথাটা শুনেই যেন বুঝতে পারে না দিস ইজ কোয়ালিটি হানি অ্যান্ড উইল টেক ইট আপ। তারপর যেটা হচ্ছে যে ডাজ দ্য এন্টারপ্রেনার লুক ডিপেন্ডেবল? অ্যাবসলিউটলি, দিস ইজ গট আ গ্রেড অফ এ। ডাজ দ্য প্রজেক্ট সাইজ লুক অ্যাপ্রোপ্রিয়েট? এখানে এক্সিস্টিং বিজনেসটা রান করছে, 60% ক্যাপাসিটি ইউটিলাইজড হচ্ছে। ফিউচারে যে ইনভেস্টমেন্ট ওনারা চাচ্ছে এটা দিয়ে কিছু এডিশনাল টেম্পারিং করে মেশিনটাতে ওটা ওনারা 12 টনে উত্তীর্ণ করবেন প্রোডাকশনটাকে। তো এখানে যেটা বলছে যে ইটস ফাইন, এটা নিয়ে কোনো কোয়েশ্চেন নাই, বাট ওই জাস্টিফিকেশনটা থাকতে হবে যে এই 12 টন যে প্রোডাকশন হচ্ছে এটা যে সেল হবে, ঠিক আছে? নাহলে এক্সিস্টিং কেন 60%, ওয়াই নট push it up to 100% or 80%? আর যেহেতু ওই কোয়েশ্চেনটার আনসারটাতে আমরা ক্লিয়ার ছিলাম না, ব্রেক ইভেন পয়েন্ট সেকেন্ড ইয়ারে হয়তো হয়ে যাবে, বাট কতটুকুন হবে ব্রেক, মানে কতটুকুন প্রফিট হবে বা কতটুকুন ফাইনালি সেলসটা কত হবে, এর আগের কোয়েশ্চেনের উপরে ডিপেন্ড করছে। আর ফাইনালি, দ্য প্রজেক্ট ইজ আ গুড প্রজেক্ট, দেয়ার ইজ নো ডাউট ইন ইট, বাট এই যে এরিয়াগুলোর ব্যাপারে আমরা আলোচনা করলাম, এগুলো নিয়ে যদি আমরা প্লাগ ইন করতে পারি বিজনেস প্ল্যানে, it should be ready for a launch. আর ফাইনালি, ফান্ডিং রিকোয়ারমেন্ট যেটা চাচ্ছেন ওনারা, এই মেজর পার্ট অফ দিস ইজ ফর দ্য মার্কেট পুশ, নলেজ ম্যানেজমেন্টের জন্য এবং এই প্রোডাক্টটাকে এস্টাবলিশ করা মার্কেটে, এটার জন্য মেনলি চাওয়া হচ্ছে। থ্যাংক ইউ। কোয়েশ্চেনস, কমেন্টস, অ্যাডভাইস কিচ্ছু নেই? ভালো, সবাই পছন্দ করছে। এটা হলো মানে ওই যেটা বললে যে ব্র্যান্ডিং ইত্যাদির জন্য কোয়ালিটি ফর সার্টিফিকেশন, প্রায় দেশেই
তাদের একটা সার্ভিস থাকে ইউরোপের বিভিন্ন দেশে, যারা রিটায়ার্ড এক্সপার্টস থাকে, তারা কিছু একটা কাজ করতে চায়, সরকার তাদেরকে ফেসিলিটেট করে, তারা বিনা পয়সায় আসে, বিনা পয়সায় সব করে দিয়ে যায়। এরকম হানি এক্সপার্ট যদি চাও, এইসব দেশে জিজ্ঞেস করলে, ওদের এম্বাসিগুলোকে জিজ্ঞেস করলে তারা লিঙ্ক আপ করে দিতে পারবে। এরকম ফরিদে বোধ জানে এই ধরনের। বলো তো এটা। অলরেডি আমার কাছে একজন অস্ট্রেলিয়ান রিকোয়েস্ট করেছে যদি সে কোনো সার্ভিস দিতে পারে হানির জন্য, কাজেই সে বহু জিনিসের জন্য পাওয়া যায়। তারা দেভ কাম ফ্রি, তারা থাকা খাওয়ার ব্যবস্থা করে দিলে, কোনো একটা রাখতে পারলেই বাস। এমন যে 5 স্টার হোটেলে রাখতে হবে এমন কোনো দরকার নেই, যে বাড়ি, যে কোনো একটা বাড়িতে রাখে। প্লিজ, ভেরি প্লিজ যে তার কাজটা আমাদের কোনো কাজে লেগেছে। এটা যে কোনো সাবজেক্টে হতে পারে। হানি ইজ এ গুড অ্যাট্রাক্টিভ সাবজেক্ট, এটা হতে পারে। থ্যাংক ইউ। নেক্সটটাতে যে আমরা গ্রামীণ পোলট্রি ফার্ম নবীন উদ্যোক্তা প্রজেক্ট গ্রুপ ডি এখানে প্রেজেন্ট করবে। কে প্রেজেন্ট করবে? না, ওরা ওখানে ডিসাইড করে। হ্যাঁ, ওটা আসলে আমরা ডিসাইড করি। সো গ্রামীণ পোলট্রি ফার্ম, এটার প্রজেক্ট বন্ধু হবেন গ্রামীণ ট্রাস্টের MA হাই। গ্রামীণ কল্যাণ থেকে এটা সাজেস্ট করা হলো, যেহেতু গ্রামীণ কল্যাণ এটাকে ফাইন্যান্স করবে। সো টোটাল প্রজেক্ট কস্ট ছিল 5,82,000, তার মধ্যে 5 লাখ ফাইন্যান্স করবে হচ্ছে গ্রামীণ কল্যাণ। তো প্রথমে এখানে আমাদের একটা সাজেশন ছিল যে গ্রামীণ পোলট্রি ফার্ম এই নামটা, গ্রামীণ নামটা এখানে না ইউজ করার জন্য, বিকজ এটা হচ্ছে একটা নিজস্ব উদ্যোগে ব্যবসাটা পরিচালিত হচ্ছে, সুতরাং গ্রামীণ নামটা না ইউজ করার জন্য এটা ছিল, ইট ওয়াজ সিম্পলি এ সাজেশন। তারপরে আমাদের প্রথম আলোচনায় একটা জিনিস বের হয়ে আসছে যে আমাদের যে পোলট্রি ফার্মগুলো আছে, এখানে অনেকগুলো রিস্ক ফ্যাক্টর জড়িত থাকতে পারে এবং আছে। সো এই ক্ষেত্রে যদি এটা ফেল করে ইন দ্য ভেরি ফার্স্ট ইয়ার অর সেকেন্ড ইয়ার অর যে কোনো সময়, সেই ক্ষেত্রে টাকাটা পে ব্যাক করা হবে কীভাবে, বা সেই ক্ষেত্রে কি কোনো প্রভিশন রাখা আছে কিনা। ইনিশিয়াল প্ল্যানে তেমন কোনো প্রভিশন ছিল না, বাট আমরা সাজেস্ট করছি যে প্রফিটের ভেরি ফার্স্ট সাইকেল, উনি যেটা বললেন যে ওনার সাইকেলটা হচ্ছে 30 to 35 days, তো প্রফিটের 30% যদি একটা রিজার্ভ ফান্ডে রেখে দেওয়া হয়, তাহলে সেখান থেকে পরবর্তীতে রিস্কগুলো মোকাবেলা করা যাবে। আর দ্বিতীয়টা উনি যেটা বললেন যে উনি ইনিশিয়ালি ক্যাশ বেসিসে ব্যবসা পরিচালনা করবেন, বাট যদি কোনো কারণে ক্রাইসিস উনি ফেস করেন, তাহলে পোলট্রিতে একটা ক্রেডিট বেসিসে একটা ব্যবসার সুযোগ আছে, যে বাকিতে খাবার আনা, বাকিতে মুরগির বাচ্চা আনা, এবং পরবর্তীতে ওইগুলো আবার ওই লোকের কাছেই, ওই লোকের মাধ্যম দিয়ে বিক্রি করা। তবে সেই ক্ষেত্রে প্রফিটটা কম আসবে। তবে এরকম ক্রাইসিস মোমেন্ট যদি ফেস করে, তখন উনি এটা যাবে, আদারওয়াইজ উনি এই পদ্ধতিতে যাবেন না, উনি যেটা বললেন। তো এরপরে আমি স্পেসিফিক কোশ্চেনগুলো উত্তর দিচ্ছি। যে প্রজেক্টের প্রাইমারি অবজেক্টিভ ছিল সেলফ এমপ্লয়মেন্ট জেনারেট করা, এবং সেকেন্ডারি অবজেক্টিভের মধ্যে ছিল আপনার প্রোটিন ডেফিসিয়েন্সি ফিল আপ করা সোসাইটির জন্য। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসটা কমপ্লিটলি ওয়েল ডিফাইন্ড। নাম্বার 3 হচ্ছে ডাজ দ্য বিজনেস প্ল্যান অ্যাপিয়ার্স টু অ্যাডিকুয়েট অ্যান্ড রিয়েলিস্টিক। এখানে আমাদের একটু মনে হয়েছে যে আসলে বিজনেস প্ল্যানটা রিয়েলিস্টিক না, পুরোপুরি রিয়েলিস্টিক না, বিকজ যেই ফাইন্যান্সিয়াল প্রজেকশনটা এখানে দেখানো হয়েছে সেটা একটু বেশি মাত্রায় অ্যাম্বিশিয়াস বা অপটিমিস্টিক আমাদের কাছে মনে হয়েছে, যেটা রিডিফাইন করতে বলা হয়েছে এবং উনি করবেন। আর তারপরে হচ্ছে যে entrepreneur dependable কিনা, the answer is yes, because he is already doing the same kind of business, so এটা dependable. আর প্রজেক্টের ব্রেক ইভেন পয়েন্ট অ্যাচিভেবল কিনা, অ্যাকর্ডিং টু হিম 30 দিনের একটা সাইকেল আছে মুরগির বাচ্চাগুলোর ক্ষেত্রে, একেবারে প্রথম দিন থেকে শুরু করে, তো ওইটা অ্যাচিভেবল, ব্রেক ইভেন পয়েন্ট অ্যাচিভেবল। সো ওভারঅল রিকমেন্ডেশন হচ্ছে এটা রিজনেবল এবং ওয়ার্কেবল, বাট একটু মডিফিকেশনের দরকার আছে। দ্যাটস ইট। থ্যাংক ইউ। প্রশ্ন? আচ্ছা, দুটো সেট করবে, দুটো সেট করলে 12টা সাইকেলে করা যায়। এখানে কথা হচ্ছে 2,70,000 টাকা কনস্ট্রাকশনের জন্য ধরা হয়েছে। যদি আমি একটা এই ধরনের মুরগির জন্য 1 বর্গফুট জায়গা লাগে, যদি 2,000 মুরগি পালে তাহলে 2,000 বর্গফুট জায়গা তার লাগতেছে, এবং এই 2,000 বর্গফুট জায়গা দুইটা সেট করলে 4,000 বর্গফুট। 4,000 বর্গফুটকে যদি আমি 2,70,000 থেকে ভাগ করি, 68 টাকা পার বর্গফুটের খরচ দেখানো হয়েছে। এটা আমার মনে হয় একটু ইয়ে না, এই পয়েন্টটা বলার সময় আমার মনে হয়েছিল যে বাচ্চা মুরগির রিকোয়ারমেন্ট একরকম, বয়স্ক মুরগির রিকোয়ারমেন্ট আরেকরকম, কাজে একই সাইজে হবে। এইটাই স্যার 1 কেজি 700 গ্রাম পর্যন্ত হবে, অতএব তাকে ওই জায়গাটা ইসেই করতে হবে, কারণ বড় হলে জায়গাটা লাগবে। ঠিক আছে, দেখে নেব, বলতে হবে না। আর কোনো প্রশ্ন? ঠিক আছে, আমরা এটা পেলাম, গুড লাক। দেখা যাক নেক্সট রাউন্ডে কি আসে। এটা প্রজেক্ট বন্ধু তো হাই বলছে,
এম এ হাই, বলো নেক্সটটাতে যাই আমরা। আমাদের ফাইনাল প্রজেক্ট হলো গ্রুপ ই, সিরাজ পোলট্রি ফার্ম। স্যার এটা আমি প্রেজেন্ট করব। এটা হচ্ছে যে প্রজেক্টটাকে আমাদের কাছে রিজনেবল মনে হয়েছে যেভাবে সাবমিট করেছে। তারপর হচ্ছে এটার অবজেক্টিভও মোটামুটি সে ক্লিয়ারলি বলেছে প্রেজেন্টেশনই। তারপর হচ্ছে প্রজেক্টও ওয়েল ডিফাইন্ড। এটা হচ্ছে রিয়েলিস্টিক এবং একটা হচ্ছে এন্টারপ্রেনার। আচ্ছা রিয়েলিস্টিক এটা হচ্ছে যে আমাদের আরেকটু কিছু তথ্য আমাদের দরকার, সেটা থেকে আমরা বলেছি যে আরও কিছু আমাদের এটা ভেরিফিকেশন করতে হবে। বিশেষ করে তার রেভিনিউটা আমরা দেখেছি যে রেভিনিউ সে যেটা বলেছে, যেটা নিয়ে এখানে আলাপ হয়েছিল, রেভিনিউ ঠিক আছে, কিন্তু এক্সপেন্ডিচারে তার কিছু জিনিস গ্যাপ আছে, সেটা আমরা দেখব। এন্টারপ্রেনার ডিপেন্ডেবল আমাদের কাছে মনে হচ্ছে, যেহেতু তার ফ্যামিলি এই ব্যবসার সাথে জড়িত। প্রজেক্ট সাইজ এইটাই হচ্ছে মিনিমাম 1000-এর নিচে কম বাচ্চা নিলে তার জন্য ফিজিবল হবে না। তারপর ব্রেক ইভেন পয়েন্ট, এটাও আমরা ওই যে স্যার ইয়ের উপরে এক্সপেন্ডিচারের উপরে আমরা যে কোয়ারিজগুলো আছে এগুলো পেলে আমরা বলতে পারবো। এটা হচ্ছে যে এটা হচ্ছে ইমপ্রুভমেন্ট করার দরকার আছে এটার মধ্যে। ইনফরমেশন কিছু ইনকমপ্লিট আছে, সেগুলো আমরা নিলে এটাকে আমরা রিভাইজ আকারে হয়তো নেক্সট ইয়ে করব। এটার প্রজেক্ট বন্ধু হিসাবে এখন আমাকেই দায়িত্ব দেওয়া হয়েছে, কাজে আমি এটা দেখবো আর কি। এটা জি সালাম আলাইকুম। একটা হলো কোনো প্রশ্ন যদি থাকে এখন আমরা দেখি, নাই। ওই গাভীর সম্বন্ধে যেটা হচ্ছে, এটা লোকেশন যদি ওই সিরাজগঞ্জের কাছাকাছি হতো তাহলে বাড়িও দুধ বিক্রি করে, সেখানে তার সহায়তার বিক্রির ব্যাপারে। আর ওদিকে ডানন এটা ক্রয় করে, দুধ ক্রয় করে, কাজে ওইটা এলাকায় হলে ভালো, ওই মার্কেটিংয়ের একটা স্ট্যান্ডিং সমাধান ছিল। অন্য এলাকা সম্বন্ধে আমি কিছু পরামর্শ, এটা কুষ্টিয়া অনেক দূরে, সেজন্য বললাম এটা অনেক দূরের প্রশ্ন। এবার নেক্সটটাতে যাই আমরা। হ্যাঁ, তারপরে আমরা আসি। আমাদের একটা পার্টনারশিপ আছে অলরেডি, গ্রামীণ ইউনিক্লো সোশ্যাল বিজনেস। This was established in 2010. It's a joint venture between Grameen Healthcare Trust and leading Japanese retail company Uniqlo. So this social business was established to produce high quality and affordable sanitary products and high quality clothing for rural and urban people of Bangladesh as a way to improve quality of life. Yesterday, Grameen Uniqlo opened 2 stores in Dhaka city, in Banusri and in Elephant Road. Some of you may have seen this in social media. I'd like to just welcome Eiko Sherba, who's come all the way from Japan with her full team for the opening. She will say a little bit about the opening yesterday and share some information. Good. Assalamu alaikum. So first of all, I appreciate so much Center, and thanks to all of your support, we could open Grameen Uniqlo store yesterday, and fortunately, we could reach the goal easily. Yeah, this is a very good news. Yes, and we are going to expand the social Grameen Uniqlo store up to 30 near the future. So we want you to come to our store, and some employee from Grameen Bank already came to our store yesterday, and they could enjoy our clothing and go shopping. Thank you so much. Thank you very much. Did you have any leaflets that you want? Yeah, now we are distributing our brochure. Please check it out, please. Okay, thank you. And we'd like to invite Professor Inus to come to our store. Good, all say that. Thank you. Did everybody get a copy of this? They're just giving it out. Thank you so much. একটা হলো যেটা বললো যে কালকে 2টো তাদের বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে ঢাকা শহরে, এটা সুন্দরভাবে ওপেনিং হয়ে গেছে। তারা 30টা এরকম বিক্রয় কেন্দ্র করবে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, যে সাইজে যে ভঙ্গিতে তারা করেছে সেইভাবে। এখন কারো যদি কোনো জায়গার সন্ধান থাকে যে এই জায়গাটা আমরা ভাড়া দিতে চাই, তারা সেটা খোঁজ নেবে, যদি লোকেশন ইত্যাদি পছন্দ হয় তারা ভাড়া নেবে। এরকম 30টা বিভিন্ন জায়গায়, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, wherever যে চায় সেটার জন্য। Can we ask a question about this space that you need for your sales center?
store? 100? 100 square feet, 10 by 10. So it's basically 100 square feet. Location, any special requirement for location? Is it right in the center of the city or outside the city? The closer it is better. Okay. Yes. Good. And Kaji? we also continue rural area business. This is also important. Very good. Yeah. So Sanitary napkin. Yeah. And underwear. Yeah. You put it on your website what you need, Yeah, so that yeah. everybody can have access to that, and also we can put your requirement on our website and Facebook, so that people will know exactly what you have. So write down the requirement. If there is a restriction on how much rent you can pay, all the conditions that you want to put. If you give us in writing, we'll publicize it so that we can tell everybody what you need. And then a contact number for you, phone number, email address, so that people can contact you directly. Sort it out. We can only facilitate it. So welcome. We did a great job. Sorry? How many products? Now we are 32 product. Yeah. The shirt she's wearing is actually also this. This is a series of T-shirts with the design is made by local Bangladeshi artists. Yeah. So they have got some local artistic motifs in their clothing. It's also very nice. I went to the shop yesterday. It's built in the style of their Japanese stores with light wooden floors and very simple and very neat kind of presentation. So I think everyone would be very interested to come and see, I think. Also, we are selling Punjabi. No lungi. No need. Good. So wish you good luck, best of luck, and we hope we can get all the 30s open this year. Yeah. Good. We will make them. Do you have anyone coming in the next 1 or 2 months? Any new store coming in the next? Yes. Actually, so we are now planning 4 stores within 3 months. Within 3 Yeah, months? yeah. We're in Dhaka or outside? Inside Dhaka, so In Bonani and Uttua. Bonani. Yeah, those area. Very good. Good Yeah. luck. So Thank you. 4 plus 2, 6 are gone. Yeah. And 24 to go. That's it. So we need 24 more spaces. Very good. Good luck. Good. Bangladeshi artists are helping you. Yeah. So what is the condition or what is for that? If the Bangladeshi artist is helping in designing, what is the condition? Or what? We pay the fee, design fee. Yeah. Well, each design we will. So how you recruit them? Is there any? What is the policy? I mean, how did you get the artists? How did you find the artists? So basically, we our local staff to find somebody, so yeah, young and so intelligent, good to designer. Yeah. Like maybe Grameen Telecom Trust is interested to help you in this. I know Mr. Atif, I can introduce him. He's, we haven't signed any contract, but unofficially he's helping us in designing and all this for our shops. So maybe, Yeah. You can also consider We can consider, work with. design competition. Yeah. This is a good idea. Yeah. Any other advice? But you publicize your address, contact address, so that people can contact you directly. Okay? Thank you very much. Good luck. Good luck. Very well. Thank you. Anything more? Announcement. So we're now going to break for lunch. I just want to attract everyone's attention to the next dates of the next Design Lab, 17th August and 14th September. So please, those of you who are interested to come back for those programs, please get in touch with us. And now I'd like to invite everyone to have lunch out in the court. On the 17th and 14th and every other lab, you are encouraged to invite others who would be interested. And there's a registration fee. Any number of persons can register with the fee and can come. Those who are present here today, they may feel free to
contact other people, so you feel that they are relevant for this purpose. This is not something one would come without having some interest in, so that doesn't feel bored about it. So anybody who you think that have some kind of interest, please do contact and let them know that they are welcome to be present. And for registration purposes, how do they go about it? We have the registration form here. If you're interested, please come to us. No, you don't have to have the paper here. It should be on the internet. Yeah. So is it in the internet? Next Design Lab থেকে স্যার ওয়েবসাইটে একটা ফর্ম শেয়ার করতে ডিজাইন ল্যাবে থাকে নেক্সট ডিজাইন এখনই দিয়ে দাও নেক্সটের জন্য অপেক্ষা করার দরকার এখনো দেওয়া হয়নি। দিয়ে থাকো বেস্ট হলো যে ইন্টারনেটে দিয়ে দেওয়া ফর রেজিস্ট্রেশন পারপাসেস দেন এভরিবডি নোজ কাগজ কতজনের কাছে আর যাবে ওকে well thank you very much so we conclude this session and that's the conclusion of the design lab and you are welcome for the lunch